শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা পঞ্জিকার শেষ দিন। এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে 1431 সন। এটি বাঙালির আরেকটি বড় উৎসব। এই দিন পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের নানা আয়োজন থাকে। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে চৈত্র সংক্রান্তি। দর্শক, আমরা এ বিষয়ে আরও জানব আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি, সেখানে চৈত্র সংক্রান্তির কনসার্ট চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। শুরুতেই তার কাছে যাচ্ছি। মনির, কোন কোন ব্যান্ড এই কনসার্টে গান পরিবেশন করছে আর এখন কি দেখছেন আপনি? আসলে পাহাড়ি জনগোষ্ঠীদের যে প্রসিদ্ধ ব্যান্ডগুলো আছে, সেই ব্যান্ডগুলো ঢাকায় এরকম প্ল্যাটফর্মে গান গাইবে আর বাঙালিরা বা বাংলাদেশিরা নাচবে, বা রাজধানী কেন্দ্রিক শিক্ষার্থী বলি বা সব শ্রেণী পেশার বয়সের মানুষরা নাচবে। এই আয়োজনটা আসলে খুবই আসলে কম দেখা যায়। তো সেরকম একটা আয়োজন যেটা শিল্পকলা একাডেমি করেছে, সেই শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় তারা চৈত্র সংক্রান্তির এই যে কনসার্ট, সেই কনসার্টে খাসিয়া। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। আমরা তার সাথে কথা বলছিলাম, পরবর্তীতে আবারও চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার। আমরা এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে যেতে চাই। সেখানেও চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপন উৎসব অনুষ্ঠান চলছে। আমরা যাচ্ছি, ফয়সাল মাহমুদ আছেন সেখানে। ফয়সাল, এই মুহূর্তে কি দেখছেন, কি প্রস্তুতি চলছে আপনার ওখানে? চৈত্র সংক্রান্তি অর্থাৎ বাংলা সনের আজ শেষ দিন লোপা, যার কারণে আপনি জানেন যে আবহমান কাল থেকেই বাংলাদেশের গ্রাম পর্যায় থেকে সব জায়গায় কিন্তু এই দিনটিকে নানাভাবে সেলিব্রেশন করে থাকে, উদযাপন করে থাকে। সে জায়গায় কিন্তু আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু চৈত্র সংক্রান্তি উপলক্ষে একটি মেলার আয়োজন করেছে। সেই মেলায় আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ দর্শনার্থী যারা রয়েছেন তাদের বেশ ভিড় দেখা যাচ্ছে এখানে। তারা আসলে পরিবার প্রিয়জন নিয়েই কিন্তু এই মেলায় তারা এসেছেন এবং দেখছেন সেই চিরাচরিত যে বাংলার যেই রূপ, যে চৈত্র সংক্রান্তির উপলক্ষে যেরকম মেলা বা বৈশাখ উপলক্ষে যে সকল মেলা হয়ে থাকে, সেরকমই একটি আবহ এখানে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল ছোট ছোট ঘরগুলো রয়েছে, সেখানে কিন্তু এক একটি স্টল, সেখানে গ্রাম বাংলার সেই নকশি কাঁথা থেকে শুরু করে এখানে কিন্তু মাটির তৈজসপত্র, হাঁড়ি পাতিল, কাপ গ্লাস থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যারা শহরের মানুষ, সেই মানুষগুলো আসলে এখানে এসে গ্রাম বাংলার যে আবহ, যে সেই ফিলটা তারা এখানে এসে নিচ্ছেন। এখানে আমরা দেখছি যে শুধুমাত্র যে মাটির হাঁড়ি তা নয়, এখানে কিন্তু আছে শীতল পাটি থেকে শুরু করে এখানে বেতের যে সকল পণ্য রয়েছে, সেই সকল পণ্যগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। সেই সাথে সাথে কিন্তু গ্রাম বাংলার যে সকল মেলায় যে খাবারগুলো উপস্থাপন করা হয়, বাতাসা, লাড্ডু কিংবা সন্দেশ, সেই জাতীয় খাবারগুলোরও আয়োজন করা হয়েছে। বলা যায় যে গ্রাম বাংলার যে সকল যে মেলাগুলোতে যে সকল আয়োজন থাকে, সকল আয়োজন বা সকল উপাদানই কিন্তু আজকের এই বাংলা একাডেমি প্রাঙ্গণে আজকের যে মেলা আয়োজন করা হয়েছে সেখানে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখছি রাজধানীবাসী যারা রয়েছেন তারা তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে তারা এখানে এসেছেন। গ্রাম বাংলার যে আবহ, যে ঐতিহ্য, সেটিকে তারা আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই মূলত তারা তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে এসেছেন। তারাও কিন্তু বাবা মায়েদের সাথে এসেছেন। তারা গ্রাম বাংলার যে সকল জিনিসগুলো রয়েছে, যারা আসলে শহরে বেড়ে ওঠা, বড় হওয়া শহরে, যারা এগুলো আসলে খুব একটা দেখতে পান না, সেই সব জিনিসের সাথে, সেই সব গ্রাম বাংলার উপাদানের সাথে তারা আজকে পরিচিত হয়েছেন। আমরা এখানে কথা বলেছিলাম যে সকল স্টলে যে সকল বিক্রেতারা এসেছেন, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকের এই চৈত্র সংক্রান্তির অর্থাৎ বছরের বাংলা সনের শেষ দিনের উৎসবে তারা যোগ দিয়েছেন। আমরা দেখেছি এখানে ঈশ্বরদী থেকে, পাবনার ঈশ্বরদী থেকে অনেকেই এসেছেন, যারা মাটির তৈজসপত্র নিয়ে এসেছেন। তারা বলছেন যে এখানে আসলে তাদের বেচা বিক্রি পুরোপুরি এখনও শুরু হয়নি, সন্ধ্যা নামার পরেই হয়তো তাদের যে বেচা কেনা সেটি শুরু হবে। তারা বলছেন এখানে সকলেই আসছেন, সকল মতের সকল বর্ণের মানুষজনে আসছেন, ছোট বড় সকলেই কেনার চাইতে অনেকেই বেশি সেগুলোকে দেখছেন, নতুন প্রজন্মের কাছে সেগুলো তুলে ধরছেন, পরিচিত করছেন। তো বলা যায় যে লোপা, চৈত্র সংক্রান্তি অর্থাৎ বছর বাংলা সনের শেষ দিনকে বিদায় জানাতে বাংলা একাডেমির এমন উদ্যোগ বেশ ভালোভাবেই নিয়েছেন নগরবাসী এবং তারা এখানে আসছেন, বেশ আনন্দ উদযাপন করছেন। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজনে মুখর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সকাল 10টায় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবার প্রথমবারের মতো সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনটি উদযাপনে বসেছে মেলা, দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, স্বাদ খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। আমরা যেন আহলানে পালানে আমাদের স্বাদ পেতে পারি। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিন ব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এই মেলা চলবে 7 বৈশাখ পর্যন্ত। এই বৈশাখী মেলা উপলক্ষে সকালে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এই মেলা। মোট 98টি স্টল থাকবে এই মেলায়। নারী এবং নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে মেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বাংলা একাডেমির বইগুলো পাওয়া যাবে 50 থেকে 70 ভাগ ছাড়ে। কাল পহেলা বৈশাখ। সারা দেশে নানা আয়োজনের মাধ্যমে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হবে। বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পহেলা বৈশাখের নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ সদস্য। এছাড়াও র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকবে পুরো রাজধানী। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এই এলাকাটি ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, অতি প্রাচীনকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করা বৌদ্ধ বিহারগুলো দেশের ঐতিহ্যের অংশ। দেশব্যাপী সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে সেই আশা করেন তিনি। প্রফেসর ইউনূস তার বক্তব্যে সম্প্রীতি ভবনের অনুষ্ঠানে অংশ নেয় সেনাপ্রধানকে অভিনন্দন জানান। সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার অংশটি সবাইকে অবগত করেন তিনি। বলেন, বৌদ্ধবিহারগুলো এই দেশের ঐতিহ্যের অংশ। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এমন আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন। তখন আমাকে বলেছিল এখানে আসার জন্য। সম্প্রতি চীন গিয়েছিলাম। এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহান দিবসে, যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ, তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরীক হতে পারবো, সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দর্শক, রাজশাহীতেও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে আমরা সেখানকার খবর জানবো। সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, বর্ষবরণে কি কি আয়োজন আছে, সার্বিক প্রস্তুতি, কালকের পহেলা বৈশাখ, সেগুলো একটু জানতে চাই। রাজশাহীতে নানান প্রস্তুতি রয়েছে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে। জাতীয় সম্মেলন পরিষদের আয়োজনে
চৈত্র সংক্রান্তি যে অনুষ্ঠান সেটি হচ্ছে এবং 1431 যে বঙ্গাব্দের যে বিদায় উপলক্ষে চৈত্র সংক্রান্তির যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিকেল 4টা থেকে কিন্তু শুরু হয়েছে এই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে, রাজশাহী শাখার আয়োজনে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ তারা কিন্তু রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, চারুকলা বিভাগ, মার্কেটিং বিভাগ, রাজশাহী কলেজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি হবে। এবং একটু আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে গিয়েছিলাম। সেখানে মঙ্গল শোভাযাত্রার জন্য বাঙালি ঐতিহ্যকে পরিচয় করিয়ে কিন্তু সেখানে বিভিন্ন যেমন ঢেকি, জাতা, কাঁঠাল, পাখি, পেঁচা, প্রজাপতি মাছ এবং ময়ূর, হাতি, জিরাফ, সাপ, সূর্য, বাঘ, বিভিন্ন ফলমূল, আম, কাঁঠাল এবং জামাই, বউ সহ বিভিন্ন শোভাযাত্রায় বাঙালি ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন যে সরঞ্জাম সেগুলো তৈরি করা হচ্ছে। চারুকলা বিভাগে সেখানেও কিন্তু নানান যে প্রস্তুতি সেটিও রয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে ডাকবাক্স তৈরি করা হচ্ছে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য। এবং সেখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এই ডাকবাক্সটি তৈরি করা হচ্ছে এবং সেই সাথে সাথে যে আনন্দ শোভাযাত্রার জন্য এই সকল যে সরঞ্জামগুলো তৈরি করা হচ্ছে। চারুকলা বিভাগ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ এবং মার্কেটিং বিভাগ সহ কয়েকটি বিভাগে কিন্তু আনন্দ শোভাযাত্রার জন্য যে নানান যে সরঞ্জামগুলো সেগুলো তৈরি করা হচ্ছে। এবং আজকের চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি চলছে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাড়ল শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম। বয়লার এবং ক্যাপটিভ এই দুই ক্ষেত্রেই দাম বাড়িয়েছে বিইআরসি। সব মিলিয়ে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 33%। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক ব্রিফিংয়ে একথা বলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, পুরনো গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে দাম। তবে সংকটের মধ্যে গ্যাসের এমন মূল্যবৃদ্ধিতে কমবে শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা। শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা, আর ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য 42 টাকা। সাবসিডি থেকে যাবে সরকার, হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে। যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো। বিনিয়োগ কমার বিষয়টা আসলে সরাসরি বলা যাবে না, ইয়েস নো বলা যাবে না। এটা দেখতে হবে যে আসলে আমি যদি গত 1 বছরের বিনিয়োগ দেখি এবং পরবর্তী 1 বছর দিকে তো পূর্ববর্তী 6 মাস পরবর্তী 6 মাসের সঙ্গে কম্পেয়ার করি, তখনও তো আমরা বলতে পারবো। ভুটান নারী ফুটবল লিগ খেলতে গেছেন সানজিদা মারিয়া সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 5 নারী ফুটবলার। সকালে তারা ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। সিনিয়র ফুটবলার কৃষ্ণা রানী সরকারের যাওয়ার কথা থাকলেও তার ক্লাব থিম্পু সিটি এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় ভুটান যেতে বিলম্ব হচ্ছে কৃষ্ণার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভিন ও রূপনা চাকমা। ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। সানজিদা মারিয়া ও শামসুন নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে। ভুটানের নারী লীগ খেলতে 1 সপ্তাহ আগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা থিম্পু পৌঁছেছেন। তারা 4 জনই পারো এফসির হয়ে খেলবেন। এই নারী ফুটবল লীগ শুরু হওয়ার কথা রয়েছে আগামী 25 এপ্রিল থেকে। নারী বিশ্বকাপ বাছাই পর্ব নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত আগে ব্যাট করা আইরিশদের সংগ্রহ 211-তে 6 উইকেট। 6 রানের মাথায় আইরিশ ওপেনার সারা ফোর্বসকে রান আউট করেন নাহিদা আক্তার। আরেক ওপেনার গ্যাবি লুইসকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন স্পিনার জান্নাতুল ফেরদৌস। 33 রান করা অ্যামি হান্টারও কাটা পড়েন রান আউটে। তুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। গড়েন 72 রানের জুটি। অবশেষে পেন্ডারগেস্টকে 41 রানে ফেরান রাবেয়া খাতুন আর ডেলানিকে 63 রানে তুলে নেন ফাহিমা খাতুন। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ড মেয়েদের 178 রানে হারিয়ে শুভ সূচনা জ্যোতির দলের। অন্যদিকে বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে 38 রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা। উইন্ডিজদের কাছে 6 রানে হেরেছে আইরিশ মেয়েরা।
10টি ইকোনমিক জোন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, সেপ্টেম্বরের মধ্যে সমুদ্র বন্দর বা বে টার্মিনাল স্থাপনের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করা হবে। বিডা চেয়ারম্যান জানান, বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সকল সেবা অনলাইনে করা এবং লাইসেন্স প্রদানের জন্য সরকারি সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিডা। এ সময় ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের জন্য একটি সুযোগ বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলানো। বড় বড় কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি, যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট প্রস্তুত, আদালতে দাখিল করা হবে আজ। 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়, কিন্তু যারা জামিন পেয়েছে তারা উচ্চ আদালত থেকে পেয়েছে। এখানে মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিল নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, 7184 রাজনৈতিক হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মডেল মেঘনা আলমের বিষয়ে উপদেষ্টা বলেন, যে প্রক্রিয়ায় মেঘনা আলমকে গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালত দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তিনি উল্লেখিত স্থানে পদায়ন থাকবেন। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে 30 কাঠা প্লট গ্রহণের পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্বাঞ্চলের রাজুকের আবাসিক প্রকল্পে নিয়মনীতির তোয়াক্কা না করে শুধুমাত্র একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনি হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তারা। এই ঘটনায় শেখ হাসিনা সহ তার পরিবারের 5 জন ও রাজুকের 12 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করে দুদক। ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করবে আদালত, এমনটাই জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে যেহেতু এজাহার নামীয় এবং তদন্ত আগত আসামি অনেকেই পলাতক ছিলেন, সেই কারণে পলাতক আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে। আবারও বর্ষবরণের খবর। বর্ষবরণ উদযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অভিযোগ করেছেন চারুকলার শিক্ষার্থীরা। নাম পরিবর্তন, মোটিফ তৈরিতে মতামত না নেয়ারও অভিযোগ করেন তারা। যৌক্তিক কারণ না জানালে আগামী বছর মঙ্গল শোভাযাত্রার নাম ফিরবে বলে মন্তব্য শিক্ষার্থীদের। এসব অভিযোগের প্রেক্ষিতে চারুকলার ডিন বলেছেন, শোভাযাত্রাকে বিতর্কিত করতে কিছু শিক্ষার্থী কাজ করছে, তাদের বারবার বলার পরও প্রস্তুতি কাজে অংশ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। চারুকলার ভেতরে বর্ষবরণ শোভাযাত্রার শেষ বেলার প্রস্তুতি চলছে। পূর্ণাঙ্গ অবয়ব নিয়েছে মোটিফ, বাঘ, মাছ, পাখির পাপেটে লেগেছে রঙের প্রলেপ। ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়ে যাওয়ার পর নতুন করে তৈরি করা হচ্ছে আরেকটি। রীতি মেনে চারুকলার শিক্ষার্থীরা এসব পাপেট বানালেও বর্তমান শিক্ষার্থীদের দেখা নেই
প্রস্তুতি কাজে। তার বদলে কাজ করছেন সাবেক কয়েকজন শিক্ষার্থী আর কর্মী। সবকিছু ঠিক আছে, এখন শুধু এটাই আমাদের মোটামুটি একটু বাকি আছে। তো আপনারা যেটা দেখতেছেন আমরা এটা দ্রুত শেষ করে ফেলবো। কেন নেই তারা সেটি জানাতেই সংবাদ সম্মেলন করেন বর্তমান শিক্ষার্থীরা। অভিযোগ করেন এবারের প্রস্তুতিতে রাখা হয়নি তাদের, কোনো কিছুতেই নেওয়া হয়নি মতামত। যদি এটা সরকারি হস্তক্ষেপে পুরোটা হয় তাহলে প্রোগ্রামটা আর আমার থাকে না। শিক্ষার্থীদের এখানে যে স্টেকটা সেটা নষ্ট করা হচ্ছে। রাষ্ট্রীয় হস্তক্ষেপ, গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ, এগুলো কেন থাকবে আমাদের এই আয়োজন? এটা একটা স্বতন্ত্র এবং স্বতঃস্ফূর্ত আয়োজন। তারা যে আসছে না কাজে, এটাই একটা ভেরি স্ট্যান্ড। বর্ষবরণ থেকে বিএনপি চেয়ারপারসনের মোটিফ বানানো হয়েছে বলে সংস্কৃতি ও আইন উপদেষ্টা মিথ্যাচার করেছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের মোটিফ তৈরিতে অনুমতি না নেওয়ারও অভিযোগ করেন সেটির শিল্পী। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে কি কারণ দেখিয়ে মঙ্গল শোভাযাত্রা আমরা পরিবর্তন করা হচ্ছে। দেখছি যে একটা গোষ্ঠী অনেকদিন ধরে মঙ্গল ব্যাপারটাকে নিয়ে অনেক কিছু বলে। হ্যাঁ, তাদেরকে উইন করে দেওয়ার জন্য কিনা আমি জানি না। কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায়, আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে, না হলে আমরা আগের নামে ফিরে যাব। শিক্ষার্থীদের এসব অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে চারুকলার ডিন বলেন, শোভাযাত্রাকে কিছু শিক্ষার্থী বিতর্কিত করতে চাচ্ছে। ওরা তো আমার কাছে আসেনি যে কাজ করতে চাই কিংবা আমরা এইভাবে যুক্ত হতে চাই। বিভিন্ন জায়গায় তাদের নানান ফেসবুক অ্যাক্টিভিটি করছে, তারপরে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। নামটা পরিবর্তন আমি বলবো না, নামটা আগের জায়গায় ফিরে গেছে। দুপুরে চারুকলায় আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, সমালোচনা হবে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল, এটা আমদানিকৃত সংস্কৃতি, এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না। এখন যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে। সোমবার সকাল 9টায় শোভাযাত্রা শুরু হবে চারুকলা অনুষদ থেকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে জলকেলি অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে জলকেলি সকালে চেঙ্গি নদীর চেলাছড়া পাড়া এলাকায় ফুল দিয়ে পূজার মধ্য দিয়ে বৈশুর আনুষ্ঠানিকতা শুরু করে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। ঐতিহ্যবাহী পোশাক গায়ে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন তারা। সাংগ্রাই উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মারমা সম্প্রদায়ের মানুষ। পরে জলকেলিতে মেতে ওঠে তরুণ তরুণীরা। একে অপরকে লক্ষ্য করে পানি ছিটানো হয়। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয় তারা। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। এই যে আমাদের বৈশুর আজকে হাড়ি বৈশু বলে এটাকে। মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্প নিবেদনের মাধ্যমে আমরা পুষ্প নিবেদন করি। ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আমাদের যেন চিরজীবন যা করেছি যত খারাপ সেটা দূর হোক, ভালোটা আমাদের হয়ে আসে। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ থেকে সিলেটে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। 12 এপ্রিল সন্ধ্যায় প্রথম ধাপে কোচিং স্টাফের সব সদস্যরা পৌঁছান সিলেটে। এরপর ডিপিএলে ম্যাচ খেলা জাতীয় দলের কয়েকজন ক্রিকেটাররা সিলেট আসলেও দ্বিতীয় ধাপে রোববার যোগ দেন বাকি ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। আইসিসির ইভেন্টের পরই ক্রিকেটাররা যোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে চলতি মাসেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। অন্যদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে হাইকোর্টের রুল। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এছাড়া ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার নির্দেশ দেন আদালত। তিনি এখন কাশিমপুর কারাগারে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমকে আটকের ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের আহ্বান জানিয়েছেন অনেকে। এদিকে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। রোববার বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা রিট করলে বিচারক রুল জারি করেন। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য যে একটা
30 বছরের একজন নারীকে এখন এই আটকাদেশ দেওয়া হচ্ছে। যদি সে কোনো কিছু করে থাকে সেটার জন্য সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ আইনে, কিন্তু কেন একজনকে এভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য। মেঘনা আলমের বাবা বদরুল আলম তার মেয়ের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। রাষ্ট্র উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এখানে মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে, এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। এদিকে মেঘনাকে গ্রেপ্তারের ঘটনার জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেঘনার বাবা। যেইভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ ও সব মানবাধিকার সংগঠনের বিবেক গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়, সেখানে সকল মানবাধিকার ধ্বংসস্তূপে পরিণত হয়। পঞ্চগড়ে এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জুলাই আন্দোলনে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত করেন তিনি, পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় সার্জিস বলেন, আগামীর পৃথিবীর সব মানুষের সামনে মানবাধিকার নিয়ে বয়ান দেওয়ার আগে গাজার চিত্র সামনে আনতে হবে। গাজায় গণহত্যার রক্তের দাগ নেতানিয়াহুর হাতে রয়েছে, তাকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাদেরও দায় রয়েছে। বিভিন্ন সংস্থা, এই মানবাধিকার সংস্থা, এই জাতিসংঘ, এই ইউনিসেফ পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়, সেখানে তাদের ধ্বংসস্তূপে তারা পরিণত হয়। আপাতত আয়কর ও কর্পোরেট ট্যাক্স কমানোর সুযোগ নেই, কেননা এর বেশি কমলে সরকারের আয়ে প্রভাব পড়বে, কঠিন হবে ঋণের কিস্তি প্রদান। একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে, অটোমেশন হলেই অনেক জটিলতার সমাধান হবে। এ সময় ব্যবসায়ীরা নিয়মিত করদাতাদের উপর চাপ বাড়ানোর সমালোচনা করেন। দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ নতুন নয়। বিশেষ করে জাতীয় বাজেটের আগে কর্পোরেট ট্যাক্স ও আয়কর কমানোর দাবি আসে অহরহ। আহরণের রেকর্ড চাপ মাথায় নিয়ে প্রতি বছর এসব সামাল দেওয়ার চেষ্টা করে এনবিআর, তবে কোনো কিছুতেই রাজস্ব কর্মকর্তাদের ভোগান্তি নিয়ে অভিযোগ কাটে না। 2025-26 অর্থ বছরের বাজেটের আগেও এসব প্রশ্ন উঠছে। রোববার ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এখনো অনেক গোপন ট্যাক্স আরোপ করছে এনবিআর। অটোমেশন নিয়ে আন্তরিকতার অভিযোগ আছে কর্মকর্তাদের, আইনের প্রয়োগ নিয়ে বৈষম্যের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর যে সক্ষমতা বাড়িয়ে আমরা কেন পাচ্ছি না, যার জন্য হচ্ছে কি যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর পরিচয় চাপ সৃষ্টি হচ্ছে। এইটা থেকে কেন আমরা বেরোতে পারছি না, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। কারণ চলে হয়রানিটা এর জন্যই বাড়ছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। এর আগে শুধু মিথ্যা কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? অটোমেশনের বিকল্প নাই, কিন্তু অটোমেশন কেন হচ্ছে না এটা সম্বন্ধে তো আপনারা অনেকে বলেছেন যে অটোমেশন হলে অনেক কিছু যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে ওনারা প্রোভাইড করতে পারবেন না। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে ব্যবসার সঠিক পরিবেশ এখনো তৈরি করা যায়নি। হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে ডেভেলপ করব, বিজনেস ডেভেলপ কীভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব নিয়ে বৈষম্য আর থাকবে না। যেসব খাত এতদিন কর ছাড় পেয়েছে তাদেরও এখন সমান কর দিতে হবে। সীমিত সামর্থ্য, কারণ খুব বেশি কমালে আমাদের কালেকশন কমে যাবে এবং দেশ চালানোর জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা তো দীর্ঘ 50 বছর ধরে ডেফিসিট বাজেট করেছি। আমাদের কিন্তু জাতীয় যে ঋণের বোঝা অ্যাকুমুলেটর অনেক বেড়েছে কিন্তু, এবং এটা কিন্তু আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, সুদ পরিশোধ করতে হচ্ছে, তার মানে রেভিনিউ লাগবে। আমরা যদি ভবিষ্যতে ইভেন ব্যালেন্স বাজেটও করি, তারপরে যে ঋণের বোঝা হয়েছে এটাও কিন্তু ক্যারি করতে হবে অনেকদিন পর্যন্ত। যেসব ব্যবসায়ীরা নিয়মিত কর দেন, আগামীতে কাঁচামাল আমদানিতে তাদের গ্রিন চ্যানেল ব্যবহারের অনুমতি দিতে পারে রাজস্ব বোর্ড। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাড়তি বিনিয়োগে এদেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বিনিয়োগ সম্মেলন 2025 ও অর্থনীতির ঘুরে দাঁড়ানো বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এবারের বিনিয়োগ সম্মেলনে আশার সঞ্চার ঘটেছে উল্লেখ করে দলটির সভাপতি জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সকল রাজনৈতিক দলের ঐক্য দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেখানে লুটপাট নৈরাজ্য হচ্ছে সেখানে সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে সাধুবাদ জানাই। বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে দেশে বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের উদ্যোগকে স্থগিত করতে হবে আমাদের দেশের অর্থনীতির স্বার্থে। মুন্সিগঞ্জে তরুণী ধর্ষণের মামলায় মূল আসামি নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাপুরে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করা হয়েছে। নয়নের সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং নতুন সম্পর্কে জড়ানোর ক্ষোভে এ ঘটনা ঘটানো হয়। গত 28শে মার্চ মিথ্যা বলে নিজ বাড়িতে ডেকে নয়ন তরুণীকে ধর্ষণ করে। এ সময় নয়নের সহযোগীরা গোপনে তাদের ভিডিও ধারণ করে। পরে ভয় দেখিয়ে জীবন, আপন, আরমান ও মিরাজ সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তরুণীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিলে ঘটনা জানতে পেরে শনিবার রাতে তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর নয়নকে গ্রেফতার করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পরিকল্পনা করেই 21 টেলিভিশন দখল এবং চ্যানেলটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। সকালে টেলিভিশন চ্যানেলটির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আব্দুস সালাম জানান, নিজেদের মুখপাত্র হিসেবে ব্যবহার করতে ইটিভি দখল করে নানা ধরনের অপকর্ম করা হয়েছে আওয়ামী লীগ আমলে। 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো ধরনের চাপ ছাড়াই দেশের সকল গণমাধ্যম কাজ করতে পারছে বলেও দাবি করেন তিনি। সকল বাধা দূর করে নতুন বাংলাদেশে ইটিভি বড় পরিসরে কাজ শুরু করবে বলেও ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল কারওয়ান বাজারে দিনব্যাপী আনন্দ আয়োজন এবং র্যালি করা হবে বলেও জানান তিনি। নেতৃত্বে ছিল আব্দুস সালাম গোলাপ, সেই সাথে এই যে শিল্প গোষ্ঠী এস আলম এবং গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সমস্ত সরকারি সংস্থার পৃষ্ঠপোষকতায় এই দখলটা করে। আচ্ছা, এবং বিগত 9 বছর 21 টেলিভিশনের অনেক ক্ষতি সাধন করেছে। এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল আমাদের সব বিক্রি করা হয়েছে শেষ দরে। এইভাবে আর কি লুটপাট চালিয়েছে। অনুষ্ঠিত হয়ে গেল উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বর্ষপূর্তি ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব। দুপুরে বোট ক্লাবের লেক ভিউ হলে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। এছাড়াও সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা হুদা। পুরনো দিনের সকল দুঃখ গ্লানি ভুলে সুখ সমৃদ্ধির সাথে নতুন বছর বরণের আহ্বান জানান সবাই। উৎসবে স্থান পায় বিভিন্ন ধরনের খাবার, বুটিক, প্রসাধনী সামগ্রী সহ আরও অনেক স্টল। এছাড়া বৈশাখী থালা প্রতিযোগিতার আয়োজন ছিল এই উৎসবের অন্যতম দেশীয় সংস্কৃতির অংশ। আইএসসির চেয়ারম্যান জানান, রন্ধন শিল্প এবং রন্ধনবিদদের এগিয়ে নিতে সব ধরনের সাহায্য সহযোগিতা চলমান থাকবে। বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব 2025। সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করেন আইইউবিএটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, উপাচার্য অধ্যাপক তামিম সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভিন। উদ্বোধনের পর আইইউবি থিয়েটারে নাটক পরিবেশন করা হয়। নববর্ষ উপলক্ষে 13 এপ্রিল থেকে আইইউবি ক্যাম্পাসে শুরু হয়েছে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। বৈশাখী মেলাকে কেন্দ্র করে আইইউবি সেজেছে নতুন সাজে। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।